আমার নাম কাইফা। আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিল। কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী কিছুদিন পর নিজ থেকে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু কেন মারা গিয়েছিল তা আমি জানি। আমি এখন ওনার দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী বাড়িতে গিয়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কেন মারা গিয়েছিল তা জানার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার সাথে ঠিক একই ঘটনা ঘটল। তখন আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না। বাকি ঘটনাটা গল্পটা বলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয়া আপু। তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত ঘোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। কি প্রকাণ্ড একটা বাড়ি, চারদিকে খুব উঁচু করে প্রাচীর দেওয়া, লোহা নিশ্চিত গেট, চারপাশে কোনো আলো নেই। সব মিলিয়ে বন্দিখানা বলা চলে। এই বাড়িটাই জিহাদের। তাই ভয়ে ঢোক গিলে। কিভাবে এখানে থাকবে সে বাবা মা দাদি, নীলু বাবা আর মোজাম্মেলকে ছেড়ে? বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক পুরুষ আর একজন কমবয়সী মেয়েকে দেখতে পেল ওরা। দুজনেই সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে, হাতে মোমদানি। জিহাদ বলল, ইলেকট্রিসিটি নেই, একটু পর চলে আসবে, তোমরা চিন্তা করো না। বয়স্ক পুরুষটিকায় ফাঁকে দোতলার একটা রুমে নিয়ে গেল। রুমটা সাজানো, চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে। কাইফের সাথে নীলু আর মোজাম্মেলও ছিল। পুরুষটি বলল, আপনারা এখন গেস্ট রুমে যান, স্যার আসবে। নীলু জানি করতে পারে না, এতখানি যায়নি করে একদম নেতিয়ে পড়েছে সে। তাই ফাঁকি বিদায় জানিয়ে নীল আর মোজাম্মেল চলে গেল। কাইফের খুব ভয় করতে লাগল। চারপাশটা নীরব হয়, গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে। তবে সব ভয় ছাপিয়ে আরও একটা ভয় তার মনে দানা বেঁধে চলেছে। ওই লোকটা কি করবে না করবে, সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয়। এমন সময়ে জিহাদ রুমে এসে ঢুকল। দরজার ছিটকিনি লাগল। কাইফা চমকে উঠল। উঁচু স্বরে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? পরক্ষণেই ভয় কেটে গেল। এই মানুষটি তার স্বামী। কাইফের নিজেকে সামলে জিহাদের দিকে তাকাল। এই প্রথম মা ঠিকই বলেছে, এই লোক আসলে সুদর্শন। কানের কাছে রূপালি চুলগুলো মানিয়ে গেছে তার চেহারার। কাইফের দৃষ্টি নামিয়ে ফেল। জিহাদ বলল, কাইফ তুমি ঘুমিয়ে পড়ো, সারাদিন জানি করেছ। তাই তো অবাক হয়ে তাকিয়ে রইল। জিহাদ আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে গেল। কাইফা দেখল পলকে জিহাদের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে। রাগে কাঁপছে সে। ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জিহাদ জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল, বাবা। বয়স্ক পুরুষ ছুটে আসলো। কাইফাকে অবাক করে দিয়ে জিহাদ সেই পুরুষের গালে প্রচণ্ড জোরে একটা চড় বসিয়ে দিল। পুরুষটি ধপ করে ফ্লোরে পড়ে গেল। বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার জিহাদ একই কাজ করল। এবারের চর্চা আরও জোরে ছিল। পুরুষটির ফ্লোরে পড়ে মাথা ফুলে গেল। জিহাদ দাঁতে দাঁত চেপে হেসে বলল, সুহানা ছবি কই, সুহানার ছবি কই বল। তাই ভয়ে থরথর করে কাঁপতে লাগল। এত বয়স্ক বাবার বয়সী পুরুষের গায়ে কিভাবে হাত তুলতে পারল? কিন্তু পুরুষটির কোনো বিকার নেই, যেন চড় থাপ্পড় খাওয়া একটা স্বাভাবিক বিষয়। সে মাথা নিচু করে বলল, কি নাম মামনি রুমে রেখেছে? ভেবেছি নতুন বউ আসবে, কিছু যদি মনে করে। জিহাদ হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানিয়ে আয়। 10 সেকেন্ড টাইম। পুরুষ ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে। ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায়। তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানল। ছবিতে একটা মেয়ে লাল বেনারসি করে তাকিয়ে আছে, যেন কাইফের দিকেই। জিহাদ ছবিটা খানিকক্ষণ হাত বুলিয়ে দিল। তারপর কাইফের দিকে তাকিয়ে বলল, এ আমার প্রথম স্ত্রী সুহানা, আমার প্রথম ভালোবাসা। ওকে না দেখলে আমার অস্থির লাগে। কিন্তু ও তো আর এই দুনিয়ায় নেই, তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে। এতে তোমার আপত্তি আছে? তাই ভয়ে বলল, না। বেশ, তাহলে ঘুমিয়ে পড়। তাই বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত। মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙার পর জিহাদকে সে ঘরে দেখতে পেল না। ঘড়িতে দেখল 7টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। খাট থেকে নামার সময় জিহাদ ঘরে ঢুকল। ভ্রু কুঁচকে বলল, তুমি এখনো সাজগোজ করনি কেন?
নতুন বুকে এমন বিট বা বেতবল লাগলে কেমন করে হবে। আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পর আর টেবিলে দেখো মালা আছে, মালার পরে নিও। কথাগুলো আদেশের ভঙ্গিতে বলে জিহাদ চলে গেল। কাইফ আর চোখের পানি মুছল। জিহাদের কথা মতো সে যে নিচে গিয়ে সে অবাক। মিলু আর মোজাম্মেল খাবার টেবিলে বসে আছে, তাদের সাথে তাইফাকে দেখে ওদের হাসি আরও বেড়ে গেল। কাইফা এসে একটা চেয়ারে বসল। জিহাদ উঠে চলে গেল চীনে। মোজাম্মেল বলল, জানো দুলাভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি, তারপর নিজে রান্না করেছে। এখনো করছে। কাইফা কি বলবে বুঝতে পারল না, বল কি বলছিস। নীলু বল, বুড়া ভূতের সেই প্রেম যাচ্ছে তাই ফাঁকে পেয়ে। মালা বা নিজ হাতে আবার কাইফাকে পুড়িয়ে দিচ্ছে। মোজাম্মেল বল, উফ আপু তোমার বেশি মুখ চলে। বুড়ো বুড়ো করো না তো, ছোট কষ্ট হবে। বলেই ওরা হাসতে লাগল। বাবা থামিয়ে নীলু বলল, যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ নয়। কাইফ আর শুকনো মুখে তাকিয়ে রইল। লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল। সে কি আসলে ভালো নাকি কাইফা কিছুই বুঝতে পারল না। তাই ফাঁকা অনেকবার ভেবেছিল নীলুকে গত রাতের ঘটনা খুলে বলবে, কিন্তু তাকে তো একা পাওয়া যাচ্ছিল না। সারাক্ষণ সে আর মোজাম্মেল জিহাদের সাথে আড্ডা দিচ্ছিল। কি বাবা খুশি সবাই, কি দরকার আবার সবার মন নষ্ট করার। তাই ফাতাই চুপ করে রইল। কিছুক্ষণ পর নীলু আর মোজাম্মেল চলে যাবে। নীলু আমার ছোট বোন, আর মোজাম্মেল হলো আমার ছোট ভাই। তারা বলল, আজ চলে যাবে। মোজাম্মেলের কলেজ খোলা, তাই তো বলল আর একটা দিন থেকে যেতে। জিহাদ হেসে বলল, যেতে চায় আটকাচ্ছে কেন, যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসব। চোখের পানি মুছে কাইফা ওদেরকে বিদায় দিল। জিহাদ ও অফিসে চলে গেল। একবার কাইফের দিকে তাকাল না। কাইফা একা একা কি করবে ভেবে পেল না। সে বাবা নামে পরিচারিকাদের কাছে গেল, বলল, কাল রাতে উনি যে কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত বাবা। মানে আমার শ্বশুর। বাবা চুপ করে রইল। কাইফা আরও কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল, কিন্তু বাবা বলল, বোমা এ বাড়িতে মালিক শ্রেণীর কারোর সাথে অকারণ কথা বলা নিষেধ। এতে মালিকদের অপমান হয়। জিহাদ জানলে খুব রাগ করবেন। তাই ফের অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় বাড়িতে একা একা সে করবে তা কি কোনো কাজও তো নেই। তাই ফের দোতলায় উঠে গেল। যাওয়ার সময় বাবা পিছন থেকে বলল, বোমা চিলেকোঠার ঘরে যাওয়া জিহাদের নিষেধ আছে, ওখানে যাবেন না। বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন। কাইফা বেডরুমে এসে বসে রইল। তার ডায়েরিটা বের করল। লিখল, মা আমার অনেক ভয় করছে। আমি তো এখনো অনেক ছোট, এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি। কি খারাপকে ভালো বুঝিও না। কেন তুমি আমাকে এত দূরে সরিয়ে দিলে। আমার খুব মন চাইছে এসব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি। কাইফা লেখা বন্ধ করল। দেওয়ালে থাকা সুহানার ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে সুহানাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। তাই মনে হলো ছবিটি হাসির মধ্যে রয়েছে বিদ্রূপ। সে যেন বলছে, দেখেছিস আমার স্বামী এখনও আমাকে ভালোবাসে। কাইফের হঠাৎ মনে পড়ল যে জিহাদ আর সোহানার তো একটা মেয়ে আছে। সে কি এই বাড়িতেই থাকে না? মেয়েটার নাম সম্ভবত হীরা। গত রাতে বাবা বলেছিল কাইফ আর হীরাকে খুঁজতে লাগল। দোতলার শেষ ঘরটার দরজা খোলা। গায়িকা একটু উকি দিয়ে দেখল একটা 10-12 বছর বয়সী মেয়ের হাত পা বাঁধা। কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কাইফাকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকাল, বল, ম্যাডাম আপনি এখানে এসেছেন কেন? যান তাড়াতাড়ি। কাইফ ও বলল, তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছ কেন? বলেই কাইফ আহিরের কাছে গেল। হীরা বলল, প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন। তাই ফাঁকির দিকে তাকাল। গায়ের রং শ্যামলা, কি টানা টানা চোখ, কি অদ্ভুত মায়ের চেহারায়। কিন্তু জিহাদ বা সুহানা কারো সাথে চেহারার মিল নেই। কাজের মেয়েটি বলল, প্লিজ বাঁধন খুলবে না। কাইফ আর কোনো কথা শুনল না। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ঘটাল অদ্ভুত এক ঘটনা। মুহূর্তেই হীরা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, শয়তান লোভী, আমার মায়ের জায়গায় কাউকে নিতে দেব না। বলে আচমকাই তাকে চড় মেরে বসল। এগিয়ে এসে কাইফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাজের মেয়েটি কোনো রকমে হীরাকে ধরে রাখল। কাইফা ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। তার সারা শরীর কাঁপতে লাগল। একটু পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সে আরও শিউরে উঠল। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, ম্যাডাম আমি কাজের মেয়ে শিখা, দরজা খুলুন। তাইফা দরজা খুলে শিখাকে জড়িয়ে ধরে কেঁদে ফেল।
শিখা বলল, ম্যাডাম হিরামনি মানেই তো তাই, ও আপনাকে সহ্য করতে পারছে না। এর জন্যই ওকে বেঁধে রাখা হয়েছে, নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত। আপনি দয়া করে স্যার কিছু বলবেন না, মেয়েটা বড়ই দুঃখী। শিখা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল। তাই তো মনে মনে বলল, আমি নিজেও অনেক অনেক দুঃখে। রাতে জিহাদ ফেরার পর তার সবটা বলে দিল। জিহাদ কাইফের মাথায় হাত রাখো, বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি, তোমাকে অপমান করার অধিকার কারও নেই। এরপর শিখাকে ডাকল জিহাদ, বল, যাও হীরাকে নিয়ে এসো। শিখা খেপে খেপে বলল, স্যার মাফ করে দেন, বাচ্চা মানুষ। জিহাদ বলল, আর একটা কথা বললে তো কে? হঠাৎ ভয়ে কাঁপতে লাগল। বিচার দেওয়াটা আসলে উচিত হয়নি। শিখা হীরাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়াল। জিহাদ ঝাঝালো কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছে, তোমাকে আমি ক্ষমা করব না হীরা। কিন্তু তার চেয়েও বেশি ঝাঝালো কণ্ঠে বলল, 2 দিন পর পর আপনি একটা করে রক্ষিতা ধরে নিয়ে এসে বলবেন এটা আমার মা, আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করব? জিহাদ দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে 6 দিন কিছু খেতে দেবে না। শিখা কেঁদে ফেল, বলল, স্যার ও এমনিতেই 2 দিন ধরে কিছু খাচ্ছে না, প্লিজ। জিহাদ বলল, 6 দিনের আগে বাড়ির কোনো খাবার যদি ওকে দিয়েছিস তাহলে তো জানি সে আমার কথা অমান্য করলে কি হয়। শিখা হীরাকে নিয়ে চলে গেল। তাইফা কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা মেয়েটাকে মাফ করে দিন, আমার দোষ সব। জিহাদ কাইফাকে বলল, সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না, ওর ধারে কাছেও যদি তুমি গেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাইফা বলল, আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিলেন, তাহলে এখন কেন? জিহাদ বলল, অনেক সময় তোমাকে দিয়েছি, পুরো বাসর রাত আমি পাশের রুমে ছিলাম। হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগল, যথেষ্ট সময় দিয়েছি। তাই ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। জিহাদ বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালো, সুহানার ছবির কাছে নিয়েও কয়েকটা মোমবাতি রাখল। বলল, দেখো সুহানা, তোমাকে ছাড়াও আমি চলতে পারি। বলেই কিছুক্ষণ হাসল। তাই ভয়ে ভয়ে তাকিয়ে রইল। এরপর জিহাদ বাবার মধ্যে টাকা পেয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে রুম থেকে সুহানা ছবি নিয়ে বেরিয়ে গেল। কাইফা কি করবে বুঝতে পারল না। জিহাদের গলা শোনা যাচ্ছে, রাগ করে না সুহানা, কোনো রাগ না, তাই তা ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে, সে খুব বড় বিপদে ফেসে গেছে, এখান থেকে পালাতে হবে। তারপর আমি যখন পালানোর জন্য তৈরি হলাম তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, বোমা তুমি এভাবে পালিয়ে যেও না, জিহাদকে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার রুমে থাকো, তাও তুমি পালিয়ে যেও না। শ্বশুরের কথা আমি কিছুতেই ফেলতে পারিনি, আর তাই শ্বশুরকে বললাম, আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? শ্বশুর বলল, না সমস্যা নেই, তবে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে এরকম হয়ে যায়। শুরু হয় বিনয় করে বলল, মা তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে থাকো, একদিন পার হয়ে গেলে দেখবে জিহাদ আগের মতো হয়ে গেছে, তোমার সাথে ভালো আচরণ করবে, তাকে ভালো হতে একটু সময় লাগবে, তোমার যত্ন পেলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, সুতার রুমে থাকতে কেন বলল, এর মধ্যে কি রহস্য আছে? আরও তো অনেক রুম পড়ে আছে, রুমে থাকার কথা না বলে শুধু তার নিজের রুমে থাকার জন্য কেন বলল? ঠিক আছে, দেখি কি হয়। আমি শ্বশুরের রুমে আমার স্বামী ভয়ে শুয়ে পড়লাম। আমার শ্বশুর নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ল, আর আমি কাছে শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছিল না। আমি ঘুমানোর চেষ্টা করলাম, হঠাৎ স্বামী ডাক শুনতে পেলাম। স্বামী আমার নাম ধরে ডাকতে লাগল, তাই ফেক আইফা তুমি কোথায়? শুনছো না তোমায় আমি ডাকছি? তাইফা তার স্বামীর কথাগুলো শুনতে পেল, কিন্তু কোনো উত্তর দিল না। তারপর আমার স্বামী নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে। মনে হয় আমার শ্বশুর ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি, তাই শ্বশুর ধীরে ধীরে পার্টি থেকে উঠল। আমি লক্ষ্য করেছিলাম সুরাবা কি করে। তখন শ্বশুর আব্বা দেখলাম আমাকে একটা ডাক দিল, বোমা। যখন আমার কোনো সাড়া পেল না, আবার ডাক দিল। যখন কোনো সাড়া পেল না তখন চোখের থেকে একটা সাদা রুমাল বের করল, আর সেই রুমালে কি যেন মিশ্রিত করল, তারপর আমার মুখের উপর ছুঁড়ে মারল। আমি তখন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকাল হলো আমার, যখন জ্ঞান ফিরল আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হলো, কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দোষ করেছি এই পরিবারে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, কেন আমাকে সুর এবং আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করবে?
আমি কি দোষ করেছি? আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইছিলাম। আল্লাহ, এই পরিবার থেকে আমাকে বাঁচাও। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম তখন কাজের মেয়েটি আমাকে বলল, ম্যাডাম আপনি কই ছিলেন? আপনার স্বামী আপনাকে খুঁজছিল। আমি কাজের মেয়েটির সাথে আজ ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। কাজের মেয়েটি তখন কেঁদে কেঁদে বলতে লাগল, আমার মা আছে, বাবা নেই। কিন্তু আমার মায়ের চিকিৎসা এবং পরিবারের খরচের জন্য এ বাড়িতে বউ আর কাজ করি। রান্না থেকে শুরু করে সাহেবের মেয়েকে দেখাশোনা সব কিছু আমার করতে হয়। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কাজের মেয়েটি বলল, কি বলবেন বলেন ম্যাডাম। আমি তখন কাজের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এ বাড়িতে অনেক দিন যাবত আছো। আচ্ছা, জিহাদের প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? কাজের মেয়েটি বলল, ম্যাডাম এ কথা যদি জিহাদ বা তার বাবা জানতে পারে তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আমি বললাম, কিছুই জানবে না কেউ, তুমি নির্ভয়ে আমাকে বলো। তখন কাজের মেয়েটি যা বলেছিল তা শুনে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কাজের মেয়েটি বলল, জিহাদ স্যারের প্রথম স্ত্রী সোহানা নিজ ইচ্ছায় দুনিয়া থেকে চলে গিয়েছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কেন, তার সাথে এমন কি হয়েছিল যে সুহানা নিজ ইচ্ছায় ওপারে চলে গেল? কাজের মেয়েটি বলল, সব কারণ জিহাদের বাবা মানে সুহানার সুর। সুহানার সাথে অদ্ভুত আচরণ করত। একদিন সুহানার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যেটা কোনো বোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই সোহানার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। সুহানা ম্যাডামকে জিহাদ স্যার খুব ভালোবাসত, আজ সুহানাকে হারিয়ে জিহাদ স্যার পাগলের মতো হয়ে গিয়েছে। আর প্রথম যেদিন আপনি বাড়িতে এসেছিলেন তখন তো আপনি নিজ চোখে দেখতে পেয়েছিলেন জিহাদ তার বাবাকে জোরে জোরে চড় মেরেছিল। জিহাদের বাবা চোরের আঘাত সইতে না পেরে মাটিতে পড়ে গিয়েছিল। এটা তো আপনি নিজ চোখে দেখেছিলেন ম্যাডাম। ঘুম দেখেছিলাম। তাহলে বুঝবেন কতটা পাষাণ হলে ছেলে তার বাবার গায়ে হাত তুলতে পারে, বাবাকে মারতে পারে। প্রত্যেক দিন জিহাদ তার বাবাকে চড় মারত। তারপর জিহাদকে কবিরাজ দেখিয়েছিল। কবিরাজ বলেছে সোহানা আক্তার তার স্বামীর উপর ভর করেছে। জিহাদ তার বাবাকে মারে না। সোহানা আক্তার জিহাদের উপর ভর করে শ্বশুরকে চড় মারে, তার শ্বশুরকে শাস্তি দেয়। আমি তখন কেঁদে কেঁদে বললাম, সব কপাল। যাই হোক, আমি কাজের মেয়েটির কাছ থেকে এসব শোনার পর আমি বুঝতে পারলাম সোহানের সাথে কি হয়েছিল। তবে সুহানা ভুল করেছে মরে গিয়ে। কিন্তু আমি আর ছাড় দিব না। আমি শ্বশুরকে পুলিশে ধরিয়ে দেব। আমি তাকে যাবজ্জীবন জেল খাটাবো। কেন তাদের বোমাদের উপর অত্যাচার করবে? তাদের তো কোনো দোষ ছিল না। কাজের মেয়েটি আমার সাথে যা বলেছিল তা আমি মোবাইল ফোনে রেকর্ড করে ফেলি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, সমস্যায় এখন তুমি কোথায় পালাবে? বোমাদের অত্যাচার করার শাস্তি এসে গেছে। আর সে সময় এসে গেছে আমার শ্বশুরমশাই। আমি থানায় গেলাম এবং আমার মোবাইলের সমস্ত রেকর্ড পুলিশ অফিসারকে শোনালাম। পুলিশ পরের দিন আমার শ্বশুরবাড়িতে গিয়ে হাজির। আমার শ্বশুর পুলিশ দেখে তো অবাক, আপনার কেন আসলেন এই বাড়িতেই? বাড়িতে তো কোনো আসামি নেই। পুলিশ তখন বলল, আসামি দূরে কোথাও নেই, আমার চোখের সামনেই আছে। তারপর আমার শ্বশুরমশাইকে হ্যান্ডকাপ উড়িয়ে নিয়ে যায় থানায়। এদিকে আমার স্বামীকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছুদিন চিকিৎসা করার পর আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরে আসে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।